মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন দ্বাদশ পর্ব। পরিচালক মুস্তাফি সাহেবকে চিনে ফেলার পর একসঙ্গে আরো 4-5 জন লোক বলে উঠল, ঠিক, ইনি তো মুস্তাফি সাহেবই বটে। অগত্যা অর্ধেন্দু শেখর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ছনে মিত্তির হাঁটু গেড়ে বসে পড়ে হাত জোড় করে বলল, গুরু, আমি দূর থেকে আজীবন আপনার শিষ্য। আপনি দ্রোণাচার্য, আমি একলব্য। আজ এত সামনাসামনি আপনাকে দেখলাম, আমার জীবন ধন্য হল। বস্ত্রহরণের পর শ্রীকৃষ্ণের সামনে গোপিনীরা যেভাবে স্তব করেছিল, সেইভাবেই অন্য অভিনেতা অভিনেত্রীরা হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করুন গুরুদেব, আপনি আমাদের আশীর্বাদ করুন। অর্ধেন্দু শেখরের বুকটা ভরে গেল। অনেকদিন তিনি এমন চাটুকারিতা শোনেননি। টানা বেশ কিছুদিন হাততালি বা প্রশংসা না পেলে শিল্পীর মন স্তিমিত হয়ে যায়। অর্ধেন্দু শেখর আবার চাঙ্গা বোধ করলেন। ছনে মিত্তির উঠে দাঁড়িয়ে নাটকের খাতাটা অর্ধেন্দু শেখরের হাতে ধরিয়ে দিয়ে বলল, একবার আপনাকে পেয়েছি যখন, আর ছাড়ছি না। আপনি আমাদের একটু শিখিয়ে পড়িয়ে দিন। আপনি স্বয়ং নাট্যাচার্য, আর নীল দর্পণ তো আপনার কাছে জল ভাত। তোরাপ বেশি লোকটি দোকানে হাত দিয়ে বলল, আপনার মুকুল মঞ্জুরা, আবু হোসেন, প্রতাপাদিত্য, পাণ্ডব নির্বাসন, এরকম কত প্লে দেখেছি, তবু আপনাকে চিনতে পারিনি। এমন কাজ কোনো মানুষে করে? আমি হেন নরাধম, আপনার গায়ে হাত তুলেছি, আমার নরকেও স্থান হবে না। আমি 1 মাইল রাস্তা নাকে খত দিয়ে যাব, 7 দিন জল স্পর্শ করব না। তারপরেও আমাকে যা শাস্তি দেবার দিন। মনির অগোচরে দোষ নেই, ওসব কিছু করতে হবে না। তুমি যে তখন পার্ট বললে, শালার কান আমি কামড়ে কেটে দিয়েছিলাম গো। ও জায়গাটা অন্যভাবে বললে দর্শকদের ক্ল্যাপ পাবে। ট্যাঙ্ক থেকে একটা ছোট কোনো জিনিস বার করে দর্শকদের দিকে দেখিয়ে চোখে আগুন ঢেলে এইভাবে বলবে, শালার কানের খানিকটা কামড়ে ছিঁড়ে নিয়েছি। শখের এই দলটির নাম বেশ জমকালো, ভিক্টোরিয়া ড্রামাটিক ক্লাব। বছরে 4-5টি নাটক এরা নামায়। শহরে বিশেষ পাত্তা পায় না, মফস্বলের গ্রামেগঞ্জে এদের ডাক পড়ে। 2-3টি ভাড়া করা অভিনেত্রীকে কিছু পয়সা দিতে হয়। এছাড়া বাকি সকলের ভালোবাসাই পারিশ্রমিক। অর্ধেন্দু শেখর এদের নাট্য পরিচালক হয়ে বসলেন। তার নিজের মঞ্চ ভাড়া করার কিংবা নতুন করে দল গড়ার মতন আর ট্যাঁকের জোর নেই। কোনো প্রতিষ্ঠিত মঞ্চ থেকেও তার কাছে আর ডাক আসেনি। তিনি ভাবেন, হোক না এটা একটা নিতান্ত পাড়ার ক্লাব, তবু তো এখানে আমি 1 নম্বর, সবাই আমার কথা মানে। এখানে তিনি নাট্য পরিচালক হতে রাজি হয়েছেন 2টি শর্তে। কোথাও আমার নাম থাকবে না, হ্যান্ডবিল পোস্টারে তো নয়, মুখে মুখেও জানানো চলবে না, কাগজে কলমে ছনে মিত্তিরই পরিচাল। দ্বিতীয় শর্ত হলো, আমি তোমাদের কাছ থেকে 1 পয়সাও নেব না, শুধু গোটা কয়েক বাংলা মদের বোতল যোগান দিলেই চলবে। রিহার্সালের স্থান পরিবর্তন হয়েছে। এখন আর সেখানে পাবলিক উঁকি ঝুঁকি মারতে পারে না। প্রতিদিন হলঘরের মাঝখানে একটা বড় চেয়ারে তিনি বসেন। সঙ্গে সঙ্গে একজন তার হাতে একটি গড়গড়ার নল তুলে দেয়, আর একজন একটি গেলাসে মদ সেজে এনে সামনে রাখে। অর্ধেন্দু শেখর সারাদিনই একটু একটু করে মদ্যপান করেন বলে কোনো সময় খুব বেশি নেশাগ্রস্ত হন না, তার কথা জড়িয়ে যায় না। গেলাসে একবার করে চুমুক দেন, গড়গড়ার নলে টান মারেন, আর অভিনেতা অভিনেত্রীদের কণ্ঠস্বরের খেলা দেখিয়ে দেন। এক এক সময় চেয়ার ছেড়ে উঠে গিয়ে কখনো বীর দর্পে, কখনো কৌতুকের ভঙ্গিতে হাঁটা চলা করেন। গান গেয়ে ওঠেন কারোর সঙ্গে গলা মিলিয়ে। এই লোকগুলোকেই দারুণভাবে গড়ে পিটে নিতে তিনি বদ্ধপরিকর। নীল দর্পণ প্রায় তৈরি হয়ে এসেছে, আর 10 দিন পরেই চন্দননগরের ফরাসডাঙ্গায় প্রথম মঞ্চস্থ হবে।
তারপর শ্রীরামপুরেও আমন্ত্রণ আছে। মহড়া শেষ হয়ে যাবার পরও কয়েকজন থেকে যায়, গল্পগুজব হয়। অর্ধেন্দুশেখরের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। ছনে মিত্তির অর্ধেন্দুশেখরের কাছ থেকে রঙ্গমঞ্চের নানান কাহিনী যেন দু চোখ দিয়ে গিলে নেয়। অর্ধেন্দুশেখরের জন্য সে গেলাসে মদ ঢেলে দেয়, তামাক সেজে দেয়, কিন্তু নিজে গুরুর সামনে ওসব কিছু ছোঁয় না। একদিন ছনে মিত্তির বলল, গুরুদেব, একটা কথা বলবো, অপরাধ নেবেন না। সে আবার কি? যা ইচ্ছে হয় খোলসা করে বলো, মনের কথা কখনো চেপে রাখতে নেই, তাতে অসুখ করে, বলে ফেলো। আগে আমি মাঝে মাঝে হরিদাসীর কাছে যাই, রাত্রিরে ওর ওখানেই থাকি। হরিদাসী এই ক্লাবেরই একজন ভাড়া করা অভিনেত্রী। এই ধরনের অভিনেত্রীদের সঙ্গে নাট্য পরিচালকদের একটা অন্তরঙ্গ সম্পর্ক যে গড়ে উঠবে, এরকম যেন একটা অলিখিত নিয়ম আছে। ছনের কথা শুনে অর্ধেন্দুশেখর বললেন, তা বেশ তো, যাও না। তুমি বিয়ে থা করেছো তা জানি, মাঝে মাঝে পরনারীর কাছে গেলে রক্ত চলাচলের গতি বৃদ্ধি পায়, তাতে শরীর মেজাজ ভালো থাকে, এমনই তো অনেকে বলে। তুমি হরিদাসীর ঘরে যাবে, তার জন্য আমার অনুমতি নেবার প্রয়োজন আছে নাকি? আগে তা নয়, হরিদাসী ভয়ে বা সংকোচে একটা কথা আপনাকে জানাতে পারে না, তাই আমাকে বলেছে। শুনে আমিও দুদিন ধরে বড় উতলা হয়ে আছি, চেপে রাখতে পারছি না। গুরুদেব, আপনার জন্য একটা মেয়ের সর্বনাশ হতে যাচ্ছে। এ কথা শুনে অর্ধেন্দুশেখর চমকে উঠে বললেন, সে কি? এমন অপবাদ তো আমার নামে কেউ কখনো দেয়নি। আমি মদ গাঁজা খাই, সবাই জানে, শ্মশানে মশানে পড়ে থাকি, কিন্তু কিন্তু কারুর ক্ষতি তো করি না বাবা। থিয়েটারের মাগিদের নিয়ে বেলাল্লা করা আমার ধাতে নেই। ভদ্রঘরের কোনো মেয়েকেও নষ্ট করিনি। তুমি এত বড় একটা কথা বললে। মিথ্যে বলিনি, আগে সবটা শুনুন। হরিদাসী যেখানে থাকে তার কাছেই গঙ্গামণির বাড়ি। এককালের নামকরা অ্যাক্ট্রেস ছিল গঙ্গামণি। অত ব্যাখ্যান করে বলতে হবে না, গঙ্গামণিকে আমি চিনি না। ওর ডাক নাম হাদু। ওর বাড়িতে আমি কতবার গেছি। সেই বাড়িতেই থাকে নয়নমণি। হ্যাঁ হ্যাঁ জানি। ওর আগে নাম ছিল ভূমিসূতো না মাটির দড়ি, কি যেন একটা। থিয়েটারে ওই নাম চলবে না বলে আমি ওর নাম রেখেছিলাম নয়নমণি। তারপর বলো। লোকে বলে ওই নয়নমণি আপনার মানস কন্যা। আরে দূর, মানস কন্যা ফন্যা কিচ্ছু না। ওসব গাল ভরা কথা আমি বিশ্বাস করি না। ওকে আমি রাস্তা থেকে তুলে এনে গড়ে পিটে নিয়েছি। শেষের দিকে বেশ ভালো পার্ট করতো। ও মেয়ের গুণ আছে, হ্যাঁ, তা এমন তো আরো কতজনকে আমি শিখিয়েছি, পড়িয়েছি। বিনোদিনী আমার কাছে শেখেনি? কুসুম কুমারী, ক্ষেত্রমণি, বনবিহারিণী কি শেখেনি আমার কাছে? এত মানুষ পুত্র কন্যা হলে যে বিরাট সংসার হয়ে যায় হে আমার। নয়নমণি আপনাকে পিতার মতো জ্ঞান করে। তা করে তো করুক। নয়নমণির নাগর যখন আমি ছিলুম না, তখন তার মানস বাপ হতে দোষ কি? তা বাপের মতন যদি হয়ে থাকি, তাহলে আমি আবার তাকে নষ্ট করলাম কি করে? আগে নষ্ট করার কথা তো বলিনি। ছি 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 ছি, এমন কথা আমার মুখেও আসবে না। বলছিলাম যে আপনার জন্য, হয়তো আপনার অজ্ঞাত সারেই নয়নমণির সর্বনাশ হয়ে যাচ্ছে। কিরকম কিরকম? আমার কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। আপনি এমারেল্ড তুলে দিলেন, আপনার দলের সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। 4 জন ছাড়া অন্যরা সবাই কোনো না কোনো স্টেজে এখন ঢুকে পড়েছে। আর নয়নমণি, যে ছিল আপনার হিরোইন, পাবলিকের কাছে যা দারুণ ডিম্যান্ড, সে চুপচাপ বসে আছে বাড়িতে। আমি কি করব? দল ভেঙে গেছে, এখন যে যেখানে পারবে যাবে। সবার কাজ খুঁজে দেবার জন্য আমি দাসখত লিখে দিয়েছিলাম নাকি? এমন কথা বলা তোমাদের ভারী অন্যায়। আগে নয়নমণির বেলায় কাজ খুঁজে দেওয়ার প্রশ্নই ওঠে না। মিনার্ভা তাকে ডেকেছে, স্টার ডেকেছে, ক্লাসিক তাকে সাধাসাধি করছে, তবু সে যায় না। সে কোথায় যাবে না যাবে তার আমি কি জানি। ও ছেমড়িটার বরাবরই গুমর বেশি।
অমর দত্ত নিজে গিয়েছিলেন তার কাছে, তবু নয়নমণি দেখা করেনি। আপনি তাকে শপথে বেঁধে রেখেছেন, তাই সে এখনো আপনার অনুমতি ছাড়া কোনো দলে যোগ দেবে না, যে আপনাকে ছেড়ে সে যেন কোথাও না যায়। তাই এখনো সে আপনার অনুমতি ছাড়া কোনো বোর্ডে যোগ দেবে না। শপথ সে ভাঙবে না। আপনার সন্ধানও কেউ জানে না। অর্ধেন্দু শেখর হা হা করে অট্টহাস্য করে উঠলেন। মদের গেলাসে আবার একটা চুমুক দিয়ে বললেন, শপথ না ঘোড়ার ডিম? ওহে, থিয়েটারে আমরা নকল কথা বলি, নকলভাবে হাসি, নকলভাবে কাঁদি। আমাদের জীবনে আসল কিছু আছে নাকি? ওসব শপথ টপথের কোনো দাম নেই। থিয়েটারের ভেতরের খবর তুমি কি জানো? আজ যে দুজনের গলাগলি ভাব, কালকেই দেখবে 2-5 টাকা বেশি রোজগারের লোভে একজন অন্য স্টেজে চলে গেল, শত্রুতা শুরু করে দিল। গিরিশবাবুর হাতে গড়া শিষ্য অমৃতলাল, সেই দুজনের মধ্যে আকছা আকছি হয়নি? অসার এ সংসার, তুমি কার কে তোমার। লোকে বাপ মাকে পর্যন্ত ভুলে যায়। ওই নয়নমণি যদি থিয়েটার আর না করতে চায়, তাহলে শাঁসালো দেখে কোনো বাবু ধরুক, যেখানে খুশি যাক। হরিদাসী তো বলে মেয়েটা একেবারে অন্য ধাতুতে গড়া। অমন রূপ, যৌবন, অমন নামডাক, তবু নাকি কোনো পুরুষের সঙ্গে মেশে না। রাত্রিরে কেউ ওর ঘরে যেতে পারে না। অমর দত্তকে ফিরিয়ে দেবার মতন হিম্মত কটা মেয়ের থাকতে পারে বলুন? ও মেয়েটা যেমন ঠেঁটি, তেমনি দিমাকি। একবার এক মস্ত মহারাজা ওর গান শোনার জন্য কত পেড়াপেড়ি করলেন, ও ছুঁড়ে কিছুতেই গেল না। ও যদি নিজের পায়ে কুড়ুল মারতে চায়, তবে আমি কি করব? ও কিন্তু থিয়েটার ভালোবাসে, থিয়েটারে আবার যোগ দেবার ইচ্ছে আছে, শুধু আপনার জন্য পারছে না। হরিদাসী বলে আর কিছুদিনের মধ্যে আপনার সন্ধান না পেলে ও কাশিতে চলে যাবে। তাতে থিয়েটারের কত ক্ষতি হবে বলুন? অমন প্রতিভাময়ী একজন অ্যাক্ট্রেস। আমি হরিদাসীকে বলে দিলুম একদিন তাকে এখানে নিয়ে আসতে, এসে আপনার পায়ে পড়ুক, কিন্তু তা বোধ হয় সে আসবে না। তাই বলছিলুম কি, আপনি যদি একদিন গিয়ে তাকে অভয় দেন, নয়নমণি ক্লাসিক থিয়েটারে যোগ দিলে 16 কলা পূর্ণ হবে। অর্ধেন্দু শেখর এবার দপ করে জ্বলে উঠে বললেন, কি? আমি যাব তার বাড়ি? তোদের মুখের কোনো আড় নেই। আমার এমারাল্ড ঋণের দায় উঠে গেল। সেখানে দত্তবাড়ির এক উটকো ছোকরা ক্লাসিক থিয়েটার খুলেছে, সেই ক্লাসিককে আমি সাহায্য করব? খবরদার, খবরদার, এমন কথা আর আমার সামনে উচ্চারণ করবে না। নয়নমণি কাশি যাক বা উচ্ছন্নে যাক, তাতে আমার কি? মাথায় রাগ চড়ে গেলে রাত্রিরে ভালো করে ঘুম আসতে চায় না। অর্ধেন্দু শেখর বিছানায় শুয়ে ছটফট করতে লাগলেন। বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো নয়নমণির মুখ। কুমোরটুলির কুমোররা একতাল মাটি নিয়ে যেমন আস্তে আস্তে একটা মানুষের মুখ ফুটিয়ে তোলে, সেইভাবে আমি নয়নমণিকে গড়েছি। প্রথম যখন মেয়েটিকে দেখি, তখন শুধু তার গানের গলাটা ভালো ছিল, কিন্তু শুধু তা দিয়ে কি বড় অভিনেত্রী হওয়া যায়? মঞ্চের ওপর হাঁটা চলা, হঠাৎ মুখ ঘুরিয়ে তাকানো, মঞ্চ থেকে বেরিয়ে যেতে গিয়ে উইংসের কাছে এসে আবার ফিরে দাঁড়ানো, এইগুলোই তো আসল। কণ্ঠস্বরের ওঠা নামা শেখানোর জন্য কি কম খাটতে হয়েছে? হ্যাঁ, এ কথা ঠিক। মেয়েটার শেখার আগ্রহ ছিল। 2 লাইন পার্ট 10 বার ধরে বলালেও কখনো ক্লান্তির চিহ্ন দেখায়নি। ওর প্রধান সম্পদ ওর চোখ দুটো। শুধু নীরবে চেয়ে থাকার মধ্যেও অনেক রকম ভাষা ফোটে। থিয়েটারের অধিকাংশ মেয়েই তো গরুর মতন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ও মেয়ের চোখে কখনো নদীর চাঞ্চল্য, কখনো আগ্নেয়গিরির ধারা। তাই তো ওর নাম রেখেছিলাম নয়নমণি। কিন্তু নয়নমণি কবে আমার কাছে শপথ করল মনে পড়ছে না তো।
শপথ টপথের কোনো মূল্য আছে নাকি? তোমার জন্য প্রাণ দিয়ে দিতে পারি, তোমাকে ছেড়ে কখনো যাব না, এরকম কথা তো থিয়েটারের লোকেরা যখন তখন বলে, মুখস্থ করা সংলাপের মতন। কেউ কি তার গুরুত্ব দেয়? কবে সেরকম কি কথা হয়েছিল? ও মেয়েটা তাই আঁকড়ে ধরে বসে আছে, ক্লাসিক থেকে ডাকাডাকি করছে, তাও যোগ দিতে যাচ্ছে না। এই পাপে ভরা পৃথিবীতে এমন মেয়ে জন্মায়? মেয়েটা পাগল নাকি? ক্লাসিক আর ক্লাসিক। অর্ধেন্দু শেখরের এমারেল থিয়েটার উঠে গেল। এখন ক্লাসিকেরই জয় জয়কার। সবাই বলাবলি করছে বাংলা রঙ্গমঞ্চে নতুন যুগের শুরু হয়েছে। সেই যুগের প্রবর্তন করেছেন এক দেবদূত, তার নাম অমর দত্ত। রেলি ব্রাদার্সের মুৎসুদ্দি দ্বারকানাথ দত্ত বিরাট ধনী। তার এক ছেলে হীরেন্দ্র কায়স্থ হয়েও সংস্কৃতে বড় পণ্ডিত, দার্শনিক হিসেবেও নাম হয়েছে কিছুটা। আরেক ছেলে হলো এই অমর। বাপের তো অঢেল টাকা আছেই, উপরন্তু লেখাপড়ারও চর্চা আছে। ধনী পরিবারের সন্তান শখ করে থিয়েটার খুলে টাকা ওড়াচ্ছে। এমনটি যে আগে ঘটেনি তা তো নয়, কিন্তু এই অমর দত্তর ধরন ধারণ সবই অন্যরকম। ছেলেটি যে অতিশয় সুপুরুষ তা স্বীকার করতেই হবে। কাশ্মীরিদের মতন গৌরবর্ণ, সুগঠিত শরীর, কপাট বক্ষ, ভরাট কণ্ঠস্বর। বাংলা রঙ্গমঞ্চে এরকম সত্যিকারের নায়কোচিত চেহারার অভিনেতা এর আগে আসেনি। শুধু অভিনেতা নয়, অমর দত্ত নিজেই নির্দেশক। ক্লাসিক থিয়েটার প্রবর্তনের পরই অনেক রকম পরিবর্তন ঘটাচ্ছে সে। স্টেজ থেকে শুরু করে হলের চেয়ার পর্যন্ত সব ঢেলে সাজাচ্ছে। সবকিছুই একেবারে ঝকঝকে তকতকে, কোথাও এক বিন্দু ময়লা থাকবে না। নতুন করে আলো বসানো হয়েছে, পুরনো ব্যাকড্রপ একেবারে বাতিল। শুধুমাত্র থিয়েটার বিষয়ে সে পত্রিকা বার করেছে। অভিনেতা অভিনেত্রীদের মাইনে বাড়িয়ে দিয়েছে, কাজের নিয়ম শৃঙ্খলা এনেছে। তাই যে কেউ এখন ক্লাসিকে যোগ দেবার সুযোগ পেলে ধন্য হয়ে যায়। তাই সব হোক না, ভালো কথা। কেউ যদি থিয়েটারের উন্নতি ঘটায়, আরো বেশি সংখ্যক দর্শক টানতে পারে, তাহলে তো অর্ধেন্দু শেখরের মতন যারা পাবলিক থিয়েটারের সঙ্গে প্রথম থেকে জড়িত, তাদের তো খুশি হবারই কথা। কিন্তু অমর দত্ত যে চ্যাটাং চ্যাটাং বাক্যি শুরু করেছে, সে নাকি বলে, বুড়ো ধুড়োদের দিয়ে আর চলবে না। ঘোষ মুস্তাফিদের মতন টেনে টেনে আবৃত্তির ঢঙে অভিনয় আর চলে না। এসব কথা কানে আসতে অর্ধেন্দু শেখর মনে মনে গজরায়। আবৃত্তির ঢঙে অভিনয়? এই অর্ধেন্দু শেখরের মতন একই নাটকে 5টি ভূমিকায় 5 রকম কণ্ঠস্বরের খেলা দেখাবার ক্ষমতা আছে ওই ছোকরার। হিস্টোরিক্যালে হিরো সাজছে, চাষাভূষর অভিনয় করে দেখাক তো। নিদ্রাহীনতার জড়তা কাটাবার জন্য সকালবেলা ভালো করে তেল মেখে স্নান করলেন অর্ধেন্দু শেখর। তারপর চুপ করে বারান্দায় বসে তামাক টানতে লাগলেন। সংসারের কোনো ব্যাপারে তিনি মাথা ঘামান না। এই জন্মে আর সংসারী হওয়াও হলো না। কুল রাখি না মান রাখি, সেই অবস্থা। একবার থিয়েটারের নেশা রক্তে ঢুকে গেলে আর সংসারে মন বসে না। বেলা 10টা নাগাদ বেরিয়ে পড়ার মন করে পোশাক বদলালেন। আজ তিনি দাড়ি কামিয়েছেন। একটা কোঁচানো ধুতি ও সিল্কের বেনিয়ান গায়ে দিয়ে একটা ছড়ি হাতে নিয়ে বেরুলেন বাড়ি থেকে। হাঁটতে হাঁটতেই একসময় তিনি উপস্থিত হলেন গঙ্গামণির বাড়িতে। সোজা উঠে এলেন দোতলায়। গঙ্গামণি তখন পাড়ার 4টি অনাথ ছেলে মেয়েকে আবৃত্তি শেখাচ্ছিল। অর্ধেন্দু শেখরকে দেখেই তাদের ছুটি দিয়ে দিল সঙ্গে সঙ্গে। অর্ধেন্দু শেখরের পায়ের কাছে গড় হয়ে সে প্রণাম করল বটে, কিন্তু রাগ রাগ গলায় জিজ্ঞেস করল, কি গো সাহেব দেবতা, হঠাৎ এদিকে এলে কি মনে করে? অনেকদিন তোকে দেখিনি, তাই ভাবলুম এই চাঁদ বদনটি দেখে আসি। আহা, মরে যাই শুনে একেবারে প্রাণ জুড়িয়ে গেল।
এই জলহস্তিকে তো আজকাল কেউ দেখতে আসে না। তোমার বাড়িতে 4-5 বার লোক পাঠিয়েছি, বাবুর পাত্তাই নেই, কখনো বাড়িতে পাওয়া যায় না। তা থাকো কোথায় সারাদিন? শ্মশানে এগিয়ে থাকছি, বুঝলি? একদিন তো যেতেই হবে। যেতে সকলকেই হবে, তা বলে আগে থেকেই এক পা বাড়িয়ে থাকতে হবে কেন গা? আদু, অনেকদিন পর এলুম, দুটো মিষ্টি কথা বল। আগে তোর মুখ দিয়ে মধু ঝরতো। তখন তোমার চেহারাটাও নবকার্তিকের মতন ছিল, এমন সিঁড়িতে পানা হয়নি। আমার বাড়িতে লোক পাঠিয়েছিলি কেন? প্রেম উথলে উঠছিল বুঝি? হ্যাঁ গো, দুধের ফ্যানার মতন উথলে উঠেছিল। অনেককাল তোমায় না দেখে প্রাণটা আনচান করছিল। তুমি কেমন ধারা মানুষ! আমাদের নয়ন বলে মেয়েটাকে কি সব চুক্তি দিয়ে বেঁধে রেখেছ? চুক্তি? কিসের চুক্তি? আমার ইমারেল্ড থিয়েটারে তো কোনো লেখাপড়ার কারবার ছিল না। তুমি নাকি তাকে কোন বাঁধনে বেঁধে রেখেছ? তোমার অনুমতি ছাড়া সে আর কোনো বোর্ডে নামতে পারবে না। কেলাসিকের অমর দত্ত নিজে তাকে সাধ্যে এসেছিলেন, মেয়েটা তার সঙ্গে দেখাই করলো না। অমর দত্ত তোর এখানে এসেছিল? কেমন দেখলি রে? আহা, ঠিক যেন রাজপুত্তর। এমনটি আর দেখিনি। যেমন গায়ের রং, তেমনি মাথার চুলের কি বাহার। কথাবার্তা শুনলেই বোঝা যায় বড় বংশের ছেলে, একটুও ছ্যাবলামি নেই। ছুরিটাকে কত করে বললুম, একবার নিচে নাম, দুটো কথা অন্তত বলে যা, তা এলোই না। মেয়েটা কোনো থিয়েটারে যায়নি? বাবু ধরেছে? অমন কথাটি মুখে এনো না। কত কত বড় মানুষের ছেলে ওকে চেয়েছে, ও কারুর পানে ফিরেও তাকায় না। এ মেয়ে অন্য ধাতুতে গড়া। তুমি আমি যে লাইনে আছি, সে লাইনে এমন মেয়ে কেউ কখনো দেখেনি। মেয়েটাকে একবার ডাক, ওর সঙ্গে কথা বলি। দেখো বাপু, কত টাকা পেলে তোমার ওই চুক্তির কাটাকুটিন হবে বলে দাও তো। যেমন করে পারি আমরা তা দিয়ে দেব। এমন একটা মেয়ে স্টেজে নামবে না, এতে যে আমারই বদনাম। আরে মাগি, ছুরিটাকে ডাক না। তোর চোপা একটু বন্ধ কর, আমি ওর সঙ্গে সরাসরি কথা কই। নয়নমণি পুজোয় বসেছে। তার পুজোয় কোনো মন্ত্র নেই, ঠাকুরের কোনো ভোগও নেই। কৃষ্ণের মূর্তির সামনে সে অনেকক্ষণ চোখ বুজে নিঃশব্দে বসে থাকে। গঙ্গামণি নিজে তাকে ডাকতে এলো। অর্ধেন্দু শেখরের নাম শুনে নয়নমণি উৎফুল্ল হয়ে একটা টিনের তোরঙ্গ খুলে একটা পুটুলি সঙ্গে নিয়ে দ্রুত নেমে এলো নিচে। চওড়া লাল পাড়, সাদা শাড়ি পরা, মাথার চুল খোলা, আর আর কোনো প্রসাধন নেই। মাটিতে বসে পড়ে অর্ধেন্দু শেখরের পায়ে হাত দিয়ে প্রণাম করে যখন সে উঠে দাঁড়ালো, অর্ধেন্দু শেখর কয়েক মিনিট মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে রইলেন। নয়নমণি 27 বছর বয়সে এখন পূর্ণ যুবতী, শরীরে একটুও মেদ জমেনি, সিংহিনীর মতন কোমরের গড়ন। কেমন আছিস নয়ন? আপনার আশীর্বাদে ভালো আছি। আরে, তোর সঙ্গে নাকি আমার কি শপথের বন্ধন আছে? সবাই বলা বলি করছে, অথচ আমারই কিছু মনে নেই। একদিন আপনি আমাকে একটা নাচ শেখাচ্ছিলেন। সেদিন আপনার শরীর ভালো ছিল না, পরিশ্রমও হচ্ছিল যথেষ্ট। আপনি একসময় বললেন, এত কষ্ট করে তালিম দিয়ে আমার কি লাভ, একদিন ফুরুত করে পাখি উড়ে যাবে, অন্য থিয়েটার থেকে বেশি টাকার অফার দিলেই তুই পালাবি। আমি তখন আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আপনার অনুমতি ছাড়া আমি কোনোদিনই অন্য থিয়েটারে যাব না। ও, এই কথা! নেশার ঝোঁকে কবে কি বলেছি মনেই নেই। এমন কথা তো অনেককেই বলি, তারা তো মানেই না, আমি নিজেও মনে রাখি না। সেদিনের কথার প্রতিটি অক্ষর আমার মনে আছে। সারা জীবন তা আমি অক্ষরে অক্ষরে মেনে চলব। অর্ধেন্দু শেখর এগিয়ে এসে নয়নমণির থুতনি ছুঁয়ে বললেন, তোর বুঝি থিয়েটার খুব ভালো লাগে? তুই কারোর সঙ্গে সোহাগ পীড়িত করিস না শুনেছি। আপনি কত কষ্ট করে শিখিয়েছেন, তা নষ্ট হতে দিতে চাই না, তাই থিয়েটার ভালো লাগে। অর্ধেন্দু শেখর এবার
নয়নমণির মাথায় একটা হাত রেখে বললেন, যা যা নয়ন, তোকে আমি মুক্তি দিলাম। কথার কথাই হোক বা পবিত্র শপথ হোক, সব এখন থেকে চুকে গেল। এখন থেকে তুই স্বাধীন। তুই যে কোনো থিয়েটারে যোগ দিতে পারিস। যদি আমার নিজের দল গড়ার সামর্থ্য হয় কখনো, তখন তোকে আবার ডাকবো, তখন তুই আসিস। নয়নমণি আবার অর্ধেন্দুশেখরকে প্রণাম করে তাঁর পায়ের কাছে টাকার তোড়াটি রাখল। অনেকটা পিছিয়ে গিয়ে অর্ধেন্দুশেখর বললেন, এটা কি? এটা আমার প্রণামী। আপনি আমাকে কত টাকা দিয়েছেন, তার বেশিরভাগই খরচ হয়নি। তুলে নে, তুলে নে। অর্ধেন্দুশেখর মুস্তফি যতই নিচে নামুক, কোনোদিন ভিখিরি হবে না। যাকে যে টাকা দিয়েছি তা ফেরত নেবার বদলে আমার মৃত্যুও ভালো। তবে এখনই মরছি না আমি। সবাই বুড়ো বুড়ো বলে, এই বুড়ো হাড়েই আবার ভেলকি দেখাবো। হঠাৎ তার চোখে জল এসে গেল। লজ্জা পেয়ে মুখটা ফিরিয়ে নিয়ে ধরা গলায় বললেন, নয়ন, নয়ন, আমি আশীর্বাদ করছি, তুই খুব বড় অভিনেত্রী হবি। নিজের মান থেকে কখনো বিচ্যুত হবি না। এই বুড়োকে মনে রাখিস। বিশ্বনাথ দত্তের মধ্যম পুত্র মহেন্দ্রনাথ উচ্চশিক্ষার জন্য এসেছে ইংল্যান্ডে। এদেশে তার পরিচিত কেউ নেই, অর্থবলও নেই। তবে তার একমাত্র ভরসা এই যে জ্যেষ্ঠ ভ্রাতা এখন লন্ডনে অবস্থান করছেন। মহেন্দ্রকে জাহাজঘাটা থেকে নিয়ে এসে একটি বাড়িতে আশ্রয় দিয়েছে কৃষ্ণ মেনন নামে তার এক দাদার ভক্ত। নতুন দেশ, সম্পূর্ণ অন্যরকম পরিবেশ, চতুর্দিকে রাজার জাতের লোক। প্রথম প্রথম খুব আড়ষ্ট হয়ে রইল মহেন্দ্র। দিন 7 কেটে গেছে, এখনো দাদার সঙ্গে দেখা হয়নি। তিনি নানা কাজে ব্যস্ত। একদিন কৃষ্ণ মেননের সঙ্গে বেড়াতে বেরিয়েছে মহেন্দ্র। প্রাথমিক বিস্ময়ের ঘোর কেটে যাবার পর দেখতে দেখতে মনে হয় ব্রিটিশ রাজত্বের এই রাজধানীর সঙ্গে ভারতের রাজধানী কলকাতা শহরের বেশ খানিকটা মিল আছে। ইংরেজরা নিজেদের এই শহরের আদলেই তো কলকাতা শহরটাকে বানিয়েছে। অক্সফোর্ড সার্কাস, পিকাডেলি সার্কাস দেখলে কলকাতার ডালহৌসি পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে। এখানেও মস্ত মস্ত বাড়িগুলির দিকে ঘাড় উঁচু করে তাকাতে হয়। তা হলেও আমাদের কলকাতার মল্লিক, শীল, ঘোষ বা ঠাকুরদের প্রাসাদগুলি বা কম কিসে। হাঁটতে হাঁটতে দুজনে চলে এলো চিপসাইড পল্লীর দিকে। এটা বাণিজ্য এলাকা, কলকাতার বড় বাজারের মতন। অসংখ্য মানুষ পিলপিল করছে চতুর্দিকে। সবাই যেন ছুটছে কিসের তাড়ায়। রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে চেঁচাচ্ছে ফেরিওয়ালারা। ঘড়ঘড়িয়ে যাচ্ছে 4 চাকার ঘোড়ার গাড়ি আর 2 চাকার এক্কা। কিশোর বয়সী খবরের কাগজের হকাররা তারস্বরে শোনাচ্ছে সেদিনের গরম গরম খবর। রেস্তোরাঁগুলি থেকে ভেসে আসছে কফির গন্ধ। একটা চৌমাথার কোণে এক ইংরেজের সঙ্গে দাঁড়িয়ে আছে 2 জন ভারতীয়। সেদিকে তাকাবার সঙ্গে সঙ্গে মহেন্দ্র চমকিত ও উৎফুল্ল হয়ে উঠল। ভারতীয়দের মধ্যে একজন তার চেনা। সে অস্ফুট স্বরে বলে উঠল, ওই তো শরৎ দাদা। বরানগর মঠে দীক্ষা নেবার পর শরৎচন্দ্র চক্রবর্তীর যদিও সন্ন্যাস নাম হয়েছে শারদানন্দ, কিন্তু মহেন্দ্র তাঁকে পূর্ব নামেই ডাকে। শারদানন্দ খুব স্নেহ করেন তাকে। বরানগর আলমবাজার মঠে মহেন্দ্র নিয়মিত যাতায়াত করে। শ্রীরামকৃষ্ণের সব শিষ্যদেরই সে স্নেহভাজন, কিন্তু সে দীক্ষা নেয়নি। ভুবনেশ্বরী দেবী তাঁর এক পুত্রকে শ্রীরামকৃষ্ণের কাছে সমর্পণ করেছেন। আর কোনো সন্তানকে ছাড়তে তিনি রাজি নন। প্রবাসে এক
একজন পরিচিত মানুষকে দেখলে বড় আনন্দ হয়। মহেন্দ্রর ইচ্ছে হলো তখনই শারদানন্দের দিকে ছুটে যেতে। মেননকে সে জিজ্ঞেস করল, পাশের ভদ্রলোকটিকে? মেনন পাশ ফিরে দারুণ বিস্ময়ের সঙ্গে চেয়ে রইল মহেন্দ্রর দিকে। তারপর অস্ফুট স্বরে বলল, আপনি চিনতে পারছেন না? মহেন্দ্র আবার তাকিয়ে দেখল সেই ব্যক্তিটি কালো রঙের প্যান্টালুন, কালো রঙের ভেস্ট পরে আছে। গলায় টাই নেই বটে, কিন্তু জামার কলারটি স্বতন্ত্র। মাথায় লখনৌয়ের তাজের মতন অর্ধচন্দ্রাকৃতি কালো মোটা টুপি, সামনের দিকে সিঁথি কাটা চুল দেখা যায়। গায়ের রং বেশ ফর্সা, চক্ষু দুটি সাধারণ মানুষের চেয়ে বড় আকারের, দারুণ তেজসম্পন্ন দৃষ্টি। তিনি স্থির নেত্রে দূরের কিছু একটা লক্ষ্য করছেন। মেননের বিস্ময় দেখেই মহেন্দ্র বুঝতে পারল সে কি ভুল করেছে। নিজের দাদাকে সে চিনতে পারেনি। কিন্তু মানুষের এমন রূপান্তর হয়? কলকাতার সেই নরেন দত্তের সঙ্গে স্বামী বিবেকানন্দের এত তফাৎ? মাত্র 4-5 বছর, তার মধ্যেই এমন পরিবর্তন। নরেন দত্তই যে বিবেকানন্দ সে কথা জানতে কলকাতার অনেকেরই বেশ সময় লেগেছিল। তারপর থেকে মহেন্দ্র এবং তার বাড়ির লোকজন সবাই স্বামী বিবেকানন্দের জয়যাত্রার সমস্ত কাহিনী জানতে পেরেছে। মার্কিন মুলুকের দিকে দিকে বেদান্তের বাণী প্রচার করে তিনি এসেছেন ইংল্যান্ডে সম্পূর্ণ এক অন্য মানুষ হয়ে। মানুষের চরিত্র রূপ ফুটে ওঠে তার চোখে। স্বামী বিবেকানন্দর চোখ দেখে আর বোঝাই যায় না ইনি মহেন্দ্রর সহোদর ভ্রাতা। মহেন্দ্রর একটু ভয় ভয় করতে লাগল। তার মনে হলো তার অগ্রজ এমন একটা উচ্চ স্তরে পৌঁছে গেছেন, এখন আর তার কাছাকাছি সে পৌঁছতে পারবে না। বিবেকানন্দর পাশে যে ইংরেজ যুবকটি দাঁড়িয়ে আছে তার নাম গুডউইন। সে দ্রুত সংকেত লিপি বা শর্ট হ্যান্ড বিশেষজ্ঞ। সেই জীবিকা নিয়ে গিয়েছিল আমেরিকায়। পেশাগতভাবে বিবেকানন্দের বাণী লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে অন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বিবেকানন্দের সঙ্গে জুটে গেছে। এখনও সে ওই কাজই করে, কিন্তু পয়সা কড়ির প্রশ্ন নেই। গুরুর ছিটে ফোঁটা কৃপাই তাঁর ভরসা। শারদানন্দ ইংল্যান্ডে পৌঁছেছেন মাত্র দিন 7 আগে। বিবেকানন্দই তাকে আনিয়েছেন কলকাতার মঠ থেকে। দিনের পর দিন তাকে একা বহু শ্রোতাদের সামনে বক্তৃতা দিতে হয়। ক্লান্ত হয়ে পড়েন মাঝে মাঝে। তাই বিবেকানন্দ ঠিক করেছেন কলকাতা থেকে আরও কয়েকজন গুরুভাইকে আনিয়ে তাঁদের দিয়ে তার নিজের কাজের আরও বেশি প্রচারের ব্যবস্থা করবেন। গুডউইন শারদানন্দকে কিছু বোঝাচ্ছিল। বিবেকানন্দ অনেকক্ষণ নীরব। মহেন্দ্র আর মেনন কাছে আসতেই শারদানন্দ উচ্ছ্বসিত হয়ে এমনভাবে মহেন্দ্রকে জড়িয়ে ধরলেন যেন সমুদ্রে ডুবন্ত ব্যক্তি হঠাৎ পেয়ে গেছে একটি কাষ্ঠখণ্ড। শারদানন্দ বাংলায় মহেন্দ্রর কুশল সংবাদ নিতে নিতে বললেন, ওরে কি দেশে এসে পড়েছি! সর্বক্ষণ ইংরেজিতে ক্যাচ ক্যাচ করতে হয়, কোনো খাদ্য মুখে রোচে না। বিবেকানন্দ ভাইকে দেখে তেমন কিছু সাদর সম্ভাষণ করলেন না। গম্ভীরভাবে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? কয়েকদিন পর তুমি আমার সঙ্গে এসে থাকবে। কোটের পকেট থেকে 5টি পাউন্ড বের করে মহেন্দ্রর হাতে দিয়ে তিনি মেননকে নির্দেশ দিলেন, আমি স্টার্ডির বাড়ি ছেড়ে আগামীকাল সেন্ট জর্জেস রোডে লেডি ফার্গুসনের বাড়িতে উঠে আসছি। তুমি মহেন্দ্রকে সেখানে পৌঁছে দিও। তারপর আর বিবেকানন্দ সেখানে দাঁড়ালেন না, এগিয়ে গেলেন। মহেন্দ্রর মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবল, স্বামী বিবেকানন্দ নামে যাকে দেখলাম ইনি যেন সত্যিই এক অপরিচিত দূরের মানুষ। একে কি আমি দাদা বলে ডাকতে পারবো, নাকি স্বামীজি বলতে হবে? মহেন্দ্র, তুমি প্রথমে নিজের অগ্রজকে চিনতে পারোনি, তাতে আমি অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার নিজেরও ওই একই ব্যাপার হয়েছে। উনি আমেরিকা যাত্রা করার আগে মাদ্রাজে আমি ওকে একবার দেখেছি। আলা সিংহা আর আমি ওর সঙ্গে কত সময় কাটিয়েছি। আমি তো ওর তামাক সেজে দিতাম। তখন অঙ্গে ছিল সন্ন্যাসীর সাজ, কিন্তু আমাদের সঙ্গে কত হাসি মশকরা করতেন, সাধারণ মানুষের মতো মিশতেন। কিন্তু
এখন যেন উনি এক পৃথক ব্যক্তি, দারুণ এক মহাশক্তি ভর করেছে ওর উপরে। এক একদিন বক্তৃতার সময় এমন সিংহ বিক্রম প্রকাশ পায় যে আমার গা ছমছম করে। আমরা ওর সঙ্গে কথা বলার সাহস পাই না। পরদিন সেন্ট জর্জেস রোডের বাড়িতে এসে মহেন্দ্র সংকোচে এক পাশে বসে রইল। বাড়িতে তখন অন্য 2-4 জন অভ্যাগত রয়েছেন। তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করছেন বিবেকানন্দ। শারদানন্দ কাছেই রয়েছেন, কিন্তু মুখ খুলছেন না। এরকম গম্ভীর পরিবেশে সময় যেন কাটতেই চায় না। এক সময় অন্যরা বিদায় নিলে বিবেকানন্দ উঠে গেলেন উপরতলায়। খানিক বাদে আবার নেমে এলেন বৈঠকখানায়। এবারে যেন তিনি অন্য মানুষ, সারা মুখে হাসি মাখা। তবু শারদানন্দকে এক ধমক দিয়ে বললেন, হ্যাঁ রে শরৎ, তুই শালা কাল রাস্তায় দাঁড়িয়ে ভ্যাড় ভ্যাড় করে বাংলা বলছিলি কেন রে? কতবার বলে দিয়েছি না, কাছাকাছি কোনো ইংরেজ থাকলে নিজেদের ভাষায় কথা বলা অতি অভদ্রতা। যাতে সকলে বুঝতে পারে সেই জন্য ইংরেজি বলতে হয়। মহিনকে দেখেই তুই যে একেবারে উঠলি। তুই ইংলিশ বলা প্র্যাকটিস করবি। শালা, তোকে এখানে আনিয়েছি কি এমনি এমনি? যত সব। ও মহিন, তোর মুখখানা শুকনো কেন? খাওয়া হয়নি কিছু বুঝি? মা কেমন আছেন বল। আর সবাই কে কেমন আছেন? আসার পথে জাহাজের দুলুনিতে তোর কষ্ট হয়নি তো? তুই বুঝি ভাবছিস কোথায় এসে পড়লুম রে বাবা। প্রথম এমন মনে হয়, লোকের সঙ্গে কথা বলতে বাধো বাধো লাগে। সব ঠিক হয়ে যাবে, জিভের আড় ভাঙতে একটু সময় লাগবে। এরপর বুক পকেট থেকে একটি অতি সুদৃশ্য সোনার কলম বার করে বললেন, এটা তুই নে, আমার দরকার নেই, তুই এটা ব্যবহার করবি। তারপর মহেন্দ্রর আপাদ মস্তক চোখ বুলিয়ে এক গাল হেসে বললেন, এই পোশাক তোকে কে বানিয়ে দিয়েছে? ঠিক যেন নবকার্তিকের মতন দেখাচ্ছে। এই গাইয়া জামা প্যান্ট এদেশে চলবে না। একবার পাশ পকেটে হাত দিলেন। 11টি পাউন্ড মুঠোয় উঠে এলো। সেগুলো মহেন্দ্রর হাতে গুঁজে দিয়ে বললেন, এক প্রস্ত পোশাক কিনে নিবি। এরপর একটা চুরুট ধরিয়ে শরতের কাছে গিয়ে বললেন, এই ঘোঁতকো, একটা গান গানা। এখন যত ইচ্ছে বাংলা বলে পেট খোলসা করে নিতে পারিস। মহেন্দ্র এখনো কথা বলতে পারছে না। এ যেন ঠিক সেই আগেকার আমোদে নরেন দত্ত। এক শরীরে 2 সত্তা, যেন কিছুক্ষণের জন্য উচ্চ স্তর থেকে নেমে এসেছেন সাধারণ স্তরে। এর কয়েকদিন পর স্বামী বিবেকানন্দ লন্ডন ছেড়ে কাছাকাছি একটি গ্রামে মিস মুলার নামে এক সম্ভ্রান্ত মহিলার বাড়িতে আতিথ্য নিলেন। প্যাডিংটন স্টেশন থেকে মেইডেনহেড স্টেশনে নেমে ঘোড়ার গাড়িতে মাইল 3 গেলে পিংমিনিস গ্রিন গ্রাম। সেখানে মিস মুলারের বাগান বাড়িটি ভারী সুন্দর। অক্ষয় কুমার ঘোষ নামে একটি বাঙালির ছেলেকে মিস মুলার প্রায় নিজের পুত্রের মতন গণ্য করেন। তিনি বেশ ধনী এবং বিবাহ করেননি। ভারতীয় আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট। এই মিস মুলার ও ইটি স্টার্ডি নামে একজন ভদ্রলোকই স্বামীজিকে ইংল্যান্ডে আমন্ত্রণ করে এনেছেন। মহেন্দ্র লন্ডনে একা থাকতে চায় না, সেও চলে এলো সেই গ্রামে। কিন্তু মিস মুলারের বাড়িতে তার আশ্রয় জুটল না। আচার ব্যবহার আদব কায়দা সম্পর্কে মিস মুলারের মনোভাব বেশ কঠোর। স্বামী বিবেকানন্দকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি ধর্ম ও দর্শন সম্পর্কে বক্তৃতা করবেন সেই জন্য। কিন্তু তার ভাই এসে থাকবে কেন? শারদানন্দ বক্তৃতার ব্যাপারে সাহায্য করবেন, তিনি থাকতে পারবেন। আর গুডউইন নামে ছোকরা ইংরেজ হলেও একেবারে অভিজাত নয়। তার সঙ্গে এক টেবিলে বসে খেতে আমি রাজি নই। গুডউইন একদিকে স্বামীজির ভক্ত হলেও প্রায় জুয়া খেলে টাকা ওড়ায়, নেশাভাঙও করে। তারও এই বাড়িতে স্থান নেই। যাই হোক, মিস মুলারের বাড়িতে অনেক জায়গা খালি পড়ে থাকলেও মহেন্দ্রকে পাশের একটা বাড়ি ভাড়া করতে হলো। এই বাড়িতেই সে অধিকাংশ সময় কাটায়। একসঙ্গে খাওয়া দাওয়াও করে প্রায়ই। প্রৌঢ়া মিস মুলারের প্রকৃতিটি বিচিত্র। তিনি উদার হৃদয়া এবং কৃপণ, সরল ও বদমেজাজি, ভারতের প্রতি সহানুভূতি সম্পন্না।
কিন্তু ইংরেজের যাত্রাভিমান সম্পর্কে অতি সচেতন। একমাত্র স্বামীজি ছাড়া তিনি অন্যদের যখন তখন বকাঝকা করতে ছাড়েন না। তার চেহারাটি পুরুষালী, ওপরের ঠোঁটে বেশ স্পষ্ট গোঁফের রেখা আছে। সম্প্রতি এখনকার রমণীদের পুরুষের মতন পোশাক পরিধানের ফ্যাশন হয়েছে। সেই অনুযায়ী মাঝে মাঝে তিনি হাঁটু পর্যন্ত মোজা, তার উপর অর্ধেক পাওয়ালা ইজের, গায়ে ডাবল ব্রেস্ট কোট ও মাথায় টুপি পরেন। কিংমিনিস গ্রিনে তিনি সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান। দুবেলা অনেক খরচ করে তিনি সবাইকে খাওয়াচ্ছেন, কিন্তু কেউ তার বইতে হাত দিলেই ভারী চটে যান। একদিন বৈঠকখানা ঘরে মহেন্দ্র স্ট্যানলির লেখা হাউ আই ফাউন্ড লিভিংস্টোন বইটা দেখে কয়েক পাতা ওল্টাতে ওল্টাতে খুব আগ্রহের সাথে পড়ছিল। একটু পরে সে জিজ্ঞেস করল, বলছি আমি এই বইখানা আজ নিয়ে যেতে পারি? কাল ফেরত দেব। না, রেখে দাও। আমি কাউকে বই দিই না। বই নিয়ে কোনো ব্যাটা ফেরত দেয় না। মহেন্দ্র ভয় পেয়ে তাড়াতাড়ি বইটা রেখে দিল। বিবেকানন্দ ফায়ার প্লেসের পাশে একটি সুখাসনে বসে চক্ষু বুজে কিছু চিন্তা করছিলেন। ধ্যান ভঙ্গ করে মৃদু হাস্যে বললেন, না না, মহিন সেরকম ছেলে নয়, ও বই নিশ্চয়ই ফেরত দেবে। ব্যাটা ছেলেদের বিশ্বাস নেই। বই পড়তে নিলে আর ফেরত পাওয়া যায় না। পুরুষদেরই এক দোষ। আর মেয়েদের কথা যদি বলো তো, নিডল বক্স, কাঁচি দেখতে পেলেই সুবিধা মতো নিয়ে সরে পড়বে। মেয়েদের সামনে থেকে ওইসব জিনিস লুকিয়ে রাখতে হয়। স্বামীজি এবার হো হো করে হাসতে হাসতে বললেন, কেন, তাদের বাড়িতে কি কাঁচি, নিডল বক্স এসব থাকে না? থাকবে না কেন? মেয়েদের ওই এক রোগ। এ পাড়ার মেয়েরা বাড়িতে এলেই আমার ভয় করে। ওগুলোর আর ক পয়সা দাম? তারা বাড়িতে এলে আপনি যে কত আদর যত্ন করে খেতে দেন। মিস মুলারের বাড়িতে ভোজ্যপদ নানা রকম থাকলেও তিনি কঠোরভাবে নিরামিষাশী। মহেন্দ্র শারদানন্দের মতন সদ্য এদেশে আগত বঙ্গ সন্তানদের শুধু নিরামিষ মুখে রোচে না। স্বামীজিও মাছ মাংস পছন্দ করেন। তবু সবাই বাধ্য হয়ে মিস মুলারের নীতি মেনে নিয়েছে। শুধু মহেন্দ্র মাঝে মাঝে রেল স্টেশনের ধারে রেস্তোরাঁয় গিয়ে লুকিয়ে লুকিয়ে মাংস খেয়ে আসে। আহারের স্থানটি অতি রমণীয়। বাড়িটি দোতলা আর কাঠের তৈরি। সামনে একটি ঘেরা বাগান, বাড়ির পেছনে উঠোন, তাতে একটি লম্বা কাঁচের ঘরে অনেক রকম দুর্লভ ফুলের গাছ ও অর্কিড, আর এক পাশে নানান রকমের লতা কুঞ্জে সাজানো ঘর। সেখানে চেয়ার টেবিল পাতা। এখন বসন্তকাল, শীত খুব কম। এই ঘরটিতে বসে প্রকৃতির শোভা দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যায়। একদিন সেখানে সান্ধ্য আহারের ব্যবস্থা হয়েছে। প্রথমেই পরিবেশন করা হলো দুধের মধ্যে মোটা মোটা ম্যাকারনির স্যুপ, তাতে আবার নুন দেওয়া। আর সেটি এক চামচ মুখে দিতে না দিতেই শারদানন্দ বিটকেল করে ওয়াক তুলে ফেললেন। স্বামীজি ভুরু কুঁচকে তাকালেন তার দিকে। এদিকে শারদানন্দের বমি পেয়ে গেছে, কিন্তু বমি করার কোনো উপায় নেই, কারণ উঠে যাবার কোনো নিয়ম নেই। অতি কষ্টে প্রায় দম বন্ধ করে তিনি সেই স্যুপই গিলতে লাগলেন। শেষের দিকে স্যুপের বাটিটা কাত করে ধরতে হয়, কিন্তু শারদানন্দ সামনের দিকে এমনভাবে কাত করলেন যে তা গড়িয়ে পড়ে যাবার উপক্রম। তখন স্বামীজি ফিসফিস করে বাংলায় বললেন, ওরে শরৎ, ওরকম করে ধরে না। আমি যেভাবে করছি সেরকম কর, উল্টো দিকে উঁচু কর। স্যুপের পরে এলো মেইন ডিশ, টমেটো ও আলু চটকানো বড় বড় দুটি চপ। শারদানন্দ কাঁটা আর ছুরি ধরতে গোলমাল করে ফেললেন। স্বামীজি তখন টেবিলের তলা দিয়ে শারদানন্দের পা নিজের পা দিয়ে চেপে ধরে বললেন, ডান হাতে ছুরি, বাঁ হাতে কাঁটা। ছুরি দিয়ে খাবার তোলে না, শুধু কাঁটা দিয়ে তুলতে হয়। মিস মুলার কি জন্য যেন একবার টেবিল ছেড়ে উঠে যেতেই স্বামীজি অন্য দুজনকে তাড়াতাড়ি শেখাতে লাগলেন। শোন, অত বড় বড় গরস করে না, ছোট ছোট গরস করবি। খাবার সময় জিভ বার করতে নেই,
কখনো কাশবি না, ঢেকুর তুলবি না, আস্তে আস্তে চিবুবি। খাবার সময় বিষম খাওয়া বড় দূষণীয়। আর ওই নাক ফোঁস করবি না কখনো। মিস মুলার ফিরে আসতেই আবার ইংরেজি শুরু হলো। শারদানন্দের মুখে একটিও কথা নেই, কোনো রকমে গিলছেন। মহেন্দ্র কম বয়সী ছেলে, তার খিদে বেশি। স্বাদ ভালো না লাগলেও সে খেয়ে যায়। টেবিলের ওপর একটি প্লেটে 3টি মাত্র কাঁচা লঙ্কা রয়েছে। স্বামীজি কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারেন না, তাই কৃষ্ণ মেনন অনেক দোকান খুঁজে খুঁজে ওই 3টি মাত্র লঙ্কাই জোগাড় করতে পেরেছে। অতি কচি লঙ্কা, একেবারেই ঝাল নেই, শুধু একটু গন্ধ আছে। কিন্তু সেই একটা লঙ্কার দাম প্রায় 1 টাকা। স্বামীজি কৃপণের মতন তাড়িয়ে তাড়িয়ে সেই একটি লঙ্কাই খেলেন, বাকি 2টি রেখে দেওয়া হলো। কিন্তু শারদানন্দ আর মহেন্দ্ররও লঙ্কা দেখে লোভ হয়, কিন্তু দাম শুনে হাত দেবার উপায় নেই। এরপর আরো কিছু শাকচচ্চড়ি খাওয়ার পর পুডিং এসে গেল। তখনও মহেন্দ্রর খিদে মেটেনি। সে মৃদুস্বরে বলল, আমি আর 1 টুকরো রুটি নিতে পারি? কে তোমায় বারণ করেছে? অমন মিনমিন করে চাইলে কেন? আমরা কি কৃপণ না নিষ্ঠুর, নাকি তোমায় আতপেটা খাইয়ে রাখতে চাই? রুটি চাইলে তা অমন ভয়ে ভয়ে চাওয়ার কি আছে? ভয় বলেনি। আমাদের ভারতবর্ষে ছোট ভাই বড় ভাইয়ের সামনে কিছু চাইবার বেলা নম্রভাবে কথা বলে। স্বামীজি পরিস্থিতি সামলাবার জন্য বললেন কথাগুলো, কিন্তু মিস মুলার তাতে আরো ক্ষেপে উঠে বললেন, এ তোমার ভারতবর্ষ না, এ ইংল্যান্ড। এখানে ছোট ভাই বড় ভাই সব সমান। যা খেতে ইচ্ছা হয় খাবে, কেউ জোর করবে না, বারণও করবে না। ওর কথা শুনলে লোকে ভাববে আমি ওকে খেতে দিই না। এত বকুনির পর মহেন্দ্রর খাবার ইচ্ছেটাই উবে গেল। স্বামীজি আর মিস মুলার এরপর লন্ডনে বক্তৃতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে লাগলেন। শারদানন্দ ও মহেন্দ্র উঠে চলে গেল বৈঠকখানার ঘরে। শারদানন্দ ধপাস করে একটা কেদারায় বসে পড়ে হাত পা ছুঁড়ে বললেন, ওরে বাপ রে বাপ, এর নাম খাওয়া? এটা করো না, সেটা করো না, কথায় কথায় ধমক। কোথায় হাতে করে বড় বড় থাবা করে খাবো তা না, একটু একটু করে কাঁটায় বিঁধে খাওয়া। আর দেখো দেখি, হিন্দু ছেলেকে দুধে নুন মিশিয়ে খাওয়ালে ও খেয়ে আমার পেট গুলিয়ে উঠল, কিন্তু ভয়ে বমিও করতে পারি না, উঠতেও পারি না। এদেশের দুধ কেমন সুন্দর ঘন, মোটা, ভার্মি ছেলি পাওয়া যায়। কমলা লেবুও এদেশে আছে, তা দিয়ে চিনি মিশিয়ে কি দিব্য ক্ষীর বানানো যেতে পারে। তা নয়, দেখো ছ্যা ছ্যা, দুধে নুন মিশিয়ে নষ্ট করছে। শারদানন্দের অবস্থা দেখে হাসতে লাগলো মহেন্দ্র। শারদানন্দ আরো বলতে লাগলেন, কি কুক্ষণেই এদেশে এলুম রে বাবা, 24 ঘন্টা আটে আটে বন্ধ থাকা, এ কি আমার সাধ্যি? অষ্টবক্রে বন্ধন করে পা ঝুলিয়ে বসে থাকা, এ বাপু নরেনের সাধ্যি। নরেন করুক গে, নরেনের হাপড়ে পড়ে প্রাণটা আমার গেল। কোথায় বাড়ি ছাড়লুম মাধুকরি করব, নিরিবিলিতে জব ধ্যান করব? না, এক হাপড়ে ফেলে দিল। না জানি ইংরেজি, না জানি কথাবার্তা কইতে, অথচ বলা হচ্ছে লেকচার করো, লেকচার করো। আরে বাপু, আমার পেটে কি কিছু আছে? আবার নরেন যা রাগী হয়েছে, কোন দিন না মেরে বসে। দাঁড়িয়ে উঠে যা আসবে তাই একবার বলবো, যদি হয় তো ভালো, না হয় 1 চোচা দৌড় মারবো, একেবারে দেশে গিয়ে উঠবো। সাধুগিরি করবো, সেই আমার ভালো। কি উপদ্রবেই না পড়েছি, এমন জানলে কি এখানে আসতুম? শুধু নরেনের অসুখ শুনে তার সাহায্যের দরকার শুনে এলুম। নরেন তো দেখি সারাদিন বকছে তো বকছেই, মুখের আর বিরাম নেই। নরেন কিনা উকিলের বেটা, তাই অত বকতে পারে। হ্যাঁ রে, ওর কি মুখ ব্যথা করে না, মাথা ধরে না? এই সময় স্বামীজি এ ঘরে আসতেই শারদানন্দ হঠাৎ একেবারে চুপ করে গিয়ে ভালো মানুষের মতন একটা খবরের কাগজ পড়তে শুরু করে দিলেন। শরৎ, খাওয়া দাওয়া তো হলো, কিন্তু এক্ষুনি শুতে গেলে তো চলবে না, অনেক কাজ পড়ে আছে। কিরে, কাজ করার ইচ্ছা আছে এখন? হ্যাঁ, আমার মোটেও ঘুম পাইনি। কোন কাজটা ধরবি বল? তো সেই লেখাটা শেষ হয়েছে, সেটা আজ রাত্রির মধ্যে ঠিকঠাক করে নিলে কেমন হয়? মাদ্রাজ থেকে ব্রহ্মবাদীর নামে একটি ইংরেজি পত্রিকা বেরোচ্ছে।
স্বামীজি মাঝে মাঝে সে পত্রিকার জন্য অর্থ পাঠান। আমেরিকায় তিনি কতদূর কাজ করে এসেছেন তার একটা রিপোর্ট ওই কাগজে ছাপা হবে। শারদানন্দ ওপর থেকে সেই লেখাটি নিয়ে এলেন। স্বামীজি তাঁর নির্দিষ্ট সুখাসনটিতে বসে পাইপে তামা গুঁজে ধরিয়ে নিয়ে বললেন, পড়ে যা। শারদানন্দ পড়ছেন। স্বামীজি শুনতে শুনতে মাঝে মাঝে সংশোধন করে দিচ্ছেন। ইয়েস্টারডে নাইট ঠিক হয় না, এটা কেটে দিয়ে লেখ লাস্ট নাইট। আর ফর আমেরিকানস নয়, লেখ ফর দ্য আমেরিকানস। শারদানন্দের মন মেজাজ ভালো নেই, তাই গলায় তেজ নেই, মাঝে মাঝে চুপসে যাচ্ছে কণ্ঠস্বর। স্বামীজি একসময় ব্যঙ্গোচ্ছলে বলে উঠলেন, শালা অমন করে পড়ছিস কেন? তো চণ্ডীপাঠ করো অভ্যেস কিনা, তাই মনে করিস যেন চণ্ডীপাঠ করছিস। এটা ইংরেজি, ভালো করে স্পষ্ট করে পড়। শারদানন্দ আবার চাঙ্গা হয়ে উঠলেন। তারপর লেখাপড়ার কাজ চলল গভীর রাত পর্যন্ত। এই গ্রামের বাড়িতে অনেকেই স্বামীজির সঙ্গে দেখা করতে আসে। শিগগিরই বক্তৃতা শুরু হবে, তার উদ্যোগ চলছে। বক্তৃতার ব্যাপারে স্টাডির উৎসাহই সবচেয়ে বেশি। খ্রিস্ট ধর্মের ওপর স্টাডির দারুণ বিরাগ জন্মে গেছে। পাদ্রীদের টাকা সংগ্রহের অতি উৎসাহ, বিলাসবহুল জীবনের প্রসঙ্গ উঠলে স্টাডি আফসোসের সঙ্গে বলে ওঠেন, খ্রিস্ট ধর্মটা একেবারে পচে গেছে, এটা এখন নিতান্ত মিলিটারি আর কমার্শিয়াল ধর্ম হয়েছে। সর্বত্র খ্রিস্টানরা লড়াই আর কারবারকেই জীবনের সার বলে ধরে নিয়েছে। গির্জাগুলো হয়েছে টাকা রোজগারের দোকান। যাদের মধ্যে শ্রদ্ধা ভক্তির নাম গন্ধ নেই, তারাও যদি গির্জায় অনেক টাকা ঢালে, অমনি ধর্মপরায়ণ হিসেবে তাদের নাম রটে যায়। একেবারে গোড়া বদলে নতুন ধর্ম স্থাপন করতে হবে, স্বামীজি বললেন। খ্রিস্ট ধর্মে অনেক মহান ভাবের কথা আছে। যিশু কোথায় মহাত্যাগ বৈরাগ্য দেখিয়ে গেলেন, এক কম্বল গায়ে দিয়ে পথে পথে ঘুরে ভগবানের নাম শুনিয়ে গেলেন। আর পাদ্রীগুলো কেবল টাকা টাকা করে বেড়াচ্ছে। আমেরিকাতে এসব বেশি দেখেছি। পাদ্রীদের ভয়ে কেউ মুখ খুলে ধমকানিও দিতে পারে না। আমি অবশ্য মাঝে মাঝে দু চার কথা শুনিয়ে দিয়েছি। বেদান্ত ধর্মের কথাই এখন সকলকে শোনানো দরকার। অন্যান্য ধর্মগুলিতে আচার আচরণের কথা, নিজস্ব গৌরবের কথাই বেশি বলা হয়। ধর্মের দর্শনের কথা কেউ বলে না। বেদান্তের দর্শন হচ্ছে সর্বধর্মের সমন্বয়। সেই একটা বিশ্ব ধর্মের আদর্শের কথাই আমি মানুষকে জানাতে চাই। এই বিশ্ব ধর্মের প্রসঙ্গে যখন কথা চলে, তখন স্বামীজি নিজেও যেন স্থান কালের ঊর্ধ্বে উঠে যান। ইতিহাস, ধর্মতত্ত্ব, দর্শন মথিত করা যেন এক বাণী মূর্তি। ফলে মাঝে মাঝে তিনি বলে ওঠেন, আই এম আ ভয়েস উইদাউট ফর্ম। সেই সময় মহেন্দ্র সত্যিই যেন এই মানুষটিকে চিনতে পারে না। একটানা 2 দিন 3 দিন এই রকম ভাব চলে। কখনো কখনো গভীর ভাবনায় ডুবে থাকেন, অথবা একা একা অধ্যয়ন করেন। সেই সময় অন্যরা কেউ অতি সাধারণ কথা নিয়ে তাঁকে বিরক্ত করতে সাহস পায় না। এমনকি মিস মুলার, যিনি সব সময় কথা বলতে ভালোবাসেন, তিনিও ধারে কাছে এগোন না। আবার হঠাৎ হঠাৎ স্বামীজি নেমে আসেন সাধারণ মানুষের স্তরে। তাঁর গুরু শ্রী রামকৃষ্ণের মতনই তিনি রঙ্গপ্রিয়। একেবারে কৌতুক বর্জিত হয়ে তিনি বেশি দিন থাকতে পারেন না। সন্ন্যাসী হলেও তিনি স্নেহপ্রবণ। ছোট ভাইটির সুবিধে অসুবিধের প্রতি তিনি দৃষ্টি রাখেন। শারদানন্দকে তিনি মাঝে মধ্যেই খোঁচা মারেন ও বকুনি দেন বটে, আবার ইংল্যান্ডের পরিবেশে তাঁকে উপযুক্ত করে গড়ে তোলার ব্যাপারেও তিনি বিশেষ মনোযোগী। মহেন্দ্র একদিন নিজের ঘরে বসে চিঠিপত্র লিখছে। হঠাৎ দরজায় টোকা মারার শব্দ। উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখল স্বামীজি দাঁড়িয়ে আছেন। পাশের বাড়ি থেকে তিনি মহেন্দ্রর ঘরখানা দেখতে এসেছেন। তার বিছানাখানি কেমন, জানলা দিয়ে শীতের বাতাস ঢোকে কিনা তা পরীক্ষা করে দেখে জিজ্ঞেস করলেন, আরে কিছু খেয়েছিস? কাল থেকে তো তুই ও বাড়িতেও খেতে যাস না। মহেন্দ্র অপরাধীর মতো মুখ করে বলল, অনেকদিন ভাত খাইনি, খুব ইচ্ছে করছিল, তাই হোটেলে গিয়ে ভাত আর মাংস খেয়ে এসেছি। বেশ করেছিস, ভেতো বাঙালি, ভাত ছাড়া খিদে মেটে না।
আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় জানিস, গ্রামের দিকে খোঁজ করলে ভাত পাবি। নিরামিষ তোর মুখে রোচে না তা বুঝি। রান্নার মহিলাকে বলবি ডিমের পোচ কিংবা অমলেট ভেজে দেবে। এ কি চুল অমন এলোমেলো কেন তোর? স্নান করিস না নাকি? কি করে স্নান করব? বাড়িতে কল নেই, চৌবাচ্চা নেই। এদেশে অমনভাবে স্নান করে না। ঘরেতে বাথটাবে গরম জল মিশিয়ে নিবি, একখানা স্পঞ্জ ভিজিয়ে গায়ে বুলিয়ে নিতে হয়, তারপর সাবান দিয়ে গাটা ঘষা নিতে হয়। আর ওই ওই দেখ, ওই বাথটাবে বসে মগে করে মাথায় জল ঢেলে গাটা পুছে নিবি। মাথার চুল সব সময় বুরুশ করে রাখবি। চুল উস্কো খুস্কো থাকলে এদেশের লোক বড় ঘেন্না করে। সব সময় ফিটফাট হয়ে থাকার চেষ্টা করবি। একেই তো ইন্ডিয়ান্স বলে লোকে অবজ্ঞা করে, তার উপর ফিটফাট না থাকলে লোকে আরও ঘেন্না করবে। আর শোন, নাকে শিকনি ফ্যাত ফ্যাত করে হাত দিয়ে ফেলতে নেই, দুখানা রুমাল পকেটে রাখতে হয়। নাক ঝাড়তে হলে রুমাল দিয়ে নাক মুছে পকেটে রাখতে হয়। শিকনি থুতু যেখানে সেখানে ফেললে এরা বলে তাতে অপরের ব্যামো হবে। এই শেষ কথাটা শুনে মহেন্দ্র মনে মনে বলল, শিকনি মাখানো রুমাল পকেটে রাখতে হবে? হায় রে কপাল! অমন ছাগল দাড়ি রাখাও চলবে না। কাল গুডউইনের সঙ্গে নাপিতের দোকানে গিয়ে একেবারে গাল পরিষ্কার করে আসবি। এখন চল আমার সঙ্গে, শরৎকে সাইকেল চড়া শেখাবো। এদেশে এখন অনেকেই এই সাইকেল নামে জিনিসটা বেশ ব্যবহার করছে। মিস মুলারের বাড়ির সামনে বেশ প্রশস্ত একটি মাঠ রয়েছে। বিকেলবেলা, আজ আকাশ বেশ পরিষ্কার। এদেশে সবসময় মেঘ আর কুয়াশা থাকে। হঠাৎ একদিন চড়া রোদ দেখলে দেশের কথা মনে পড়ে যায়। মিস মুলারের বাড়ির ছোকরা মালি গ্রিনহাউস থেকে সাইকেলটা এনে মাঠে পৌঁছে দিয়ে গেল। সেই সাইকেলটি প্রথমে স্বামীজি নিয়ে মহেন্দ্র ও শারদানন্দের কাঁধে ভর দিয়ে উঠে চালাতে লাগলেন। শরৎ, নে এবার তুই চেষ্টা কর দেখি। শারদানন্দের চেহারাটি বেশ মোটাসোটা, জীবনে কখনো সাইকেলে চড়েনি। মহেন্দ্র ও স্বামীজি দুদিক থেকে ধরে রইলেন, তবু শারদানন্দ টাল সামলাতে পারেন না, ভয়ে চেঁচাতে লাগলেন। একটু দূরে দাঁড়িয়ে 3 বিদেশির এই কাণ্ড দেখে মালিটি হেসে একেবারে লুটোপুটি খাচ্ছে। সেদিকে তাকিয়ে স্বামীজি বললেন, ওরে, আমাদের চড়া দেখে মালি ছোড়া হাসছে। আরে এত হাসছিস কেন? তাও তো সেদিনের মতন পাড়ার যাবতীয় ছোঁড়াগুলি জড়ো হয়নি। অন্য একদিনের ঘটনা মনে পড়ায় 3 জনেই অট্টহাস্য করে উঠলেন। সেদিন মিস মুলার ও স্টার্ডি দম্পতি 3খানা বাইক নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছিলেন। একটু গিয়ে স্টার্ডি পত্নী আছাড় খেয়ে উল্টে পড়ে যান। তখন একদল ছেলে মেয়ে তাদের ঘিরে হাততালি দিচ্ছিল। মিস মুলার সাইকেল চালনায় কৃতিত্ব দেখালেও ছেলেমেয়েরা তাকেই টিটকিরি দিচ্ছিল বেশি। মিস মুলারের পোশাক পুরুষদের মতন, আর সেই জন্যই ওরা বলছিল, দেখ দেখ, এক বুড়ি মেয়ে ছেলে মদ্যের পোশাক পরেছে। এদিকে শারদানন্দকে নিয়ে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে গলদঘর্ম হয়ে স্বামীজি বললেন, দেখ শরৎ, তুই এত মোটা, তুই তো হাত পা চালাতেই পারছিস না। মহিন রোগা পাতলা আছে, ও সহজে শিখে যাবে। শারদানন্দ তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় করুণ সুরে বললেন, ভাই নরেন, তোমার এদেশের যা খাওয়া দাওয়ার অবস্থা, এ চেহারা আর থাকবে না, দুদিনে শুকিয়ে চিমসে হয়ে যাব। শারদানন্দের করুণ গলায় বলা কথাগুলো শুনে স্বামীজি তার দিকে চেয়ে থেকে বললেন, আহারে, এদের রান্না খেতে পারিস না তাই না? আস্তে আস্তে অভ্যেস করে নিতে হবে। দেখ না, আমি তো সবই খেতে পারি। রোজ রোজ একঘেয়ে খাবার খেলে রুচি নষ্ট হয়ে যায়। আচ্ছা চল, তোদের জন্য আমি আজ একটা কিছু রান্না করব। মিস মুলার বাড়িতে নেই, রাঁধুনিটিও পাড়া বেড়াতে গেছে। সবাই মিলে রান্নাঘরের দিকে এগোতেই স্বামীজি বাধা দিয়ে বললেন, বেশি লোক রান্নাঘরে ঢুকতে নেই, তাতে এদেশে বড় নিন্দে হয়। তোরা বাইরে থাক। স্বামীজি রান্নাঘরে ঢুকে দেখলেন সেখানে শুধু আলু ছাড়া আর কিচ্ছু নেই। মিস মুলার সন্ধ্যের বাজার করে আনবেন। স্বামীজি আলু, মাখন আর গোলমরিচ দিয়ে বেশ একটা ঝালঝাল চচ্চড়ি রেঁধে আনলেন, যেন একটা গোপন খেলা হচ্ছে।
এভাবেই তিনজনে বাগানের এক কোণে খেতে বসে গেলেন। শুধুই আলুর চচ্চড়ি। মহেন্দ্র আর শারদানন্দ তাই গরম গরম টপাটপ মুখে পুড়তে লাগলেন হ্যাংলার মতো। শারদানন্দ বললেন, ভাই নরেন, কি সুন্দর স্বাদ হয়েছে কি বলবো। অনেক দিন পর ঠিক যেন দেশের মতন রান্না খাচ্ছি, আর মনে হচ্ছে আমি যেন দেশে ফিরে গেছি। আনন্দে জল গড়াতে লাগল শারদানন্দের দু চোখ দিয়ে। স্বামী বিবেকানন্দর এই দ্বিতীয়বার ইংল্যান্ডে আগমন। শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেবার জন্য যখন ভারত থেকে জাহাজে ভেসেছিলেন, তখন ইউরোপের পথে আসেননি, গিয়েছিলেন জাপানের দিক দিয়ে। আমেরিকায় দিগ্বিজয় করার পর যখন তিনি প্রভূত খ্যাতি ও ভক্তবৃন্দ সংগ্রহ করেছেন, তখন তাঁকে একবার ইউরোপে আসতে হয়েছিল। উপলক্ষটি ছিল একটি বিবাহ অনুষ্ঠানে যোগদান। বরপক্ষ এবং কন্যাপক্ষ এই দুই তরফেরই অনুরোধে। শ্রীমতী জোসেফিন ম্যাকলাউডের দিদি বেটির সঙ্গে ধনকুবের শ্রীযুক্ত লেগেটের পরিণয়ের কথা পাকা হয়ে যাবার পর তাদের শখ হল উৎসবটা হবে সভ্যতা ও বিলাসিতার কেন্দ্রস্থল প্যারিস নগরীতে। দুই বোনই স্বামীজির বিশেষ অনুরক্ত। তারা দীর্ঘদিন তাঁর সঙ্গহারা হয়ে থাকতে চায় না। শ্রীযুক্ত লেগেটও এই হিন্দু সন্ন্যাসীকে পছন্দ করেন। সুতরাং ওরা তিনজনেই স্বামীজিকে প্যারিসে যাবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল। একজন সন্ন্যাসীর পক্ষে কোনো বিবাহ অনুষ্ঠানে যোগদান করা সমুচিত নয়। তবু স্বামীজি প্যারিসে এলেন কেন? জো আর বেটি এই দুই ভগিনীর পীড়াপিড়ি এড়াতে পারেননি বলে। প্যারিস তথা ইউরোপীয় সভ্যতার নিদর্শনগুলি স্বচক্ষে দেখার স্বাদ হয়েছিল তাঁর। পূর্বাশ্রমের নরেন্দ্রনাথের যে দেশ ভ্রমণ ও স্থাপত্য ভাস্কর্য দর্শনের টান ছিল, তা স্বামী বিবেকানন্দের মধ্যে এখনো রয়ে গেছে। এই কারণগুলি হয়তো একেবারে গৌণ নয়, তাছাড়া একটি অন্য উদ্দেশ্য ছিল। স্বামীজি ভেবেছিলেন, এই সুযোগে আমি প্যারিস থেকে একবার ইংল্যান্ডেও ঘুরে আসব। ইংরেজ জাতির মধ্যে বেদান্তের ধর্মপ্রচার করা যায় কিনা তা একবার পরীক্ষা করে দেখা দরকার। এর আগে বেশ কয়েকজন ব্রাহ্মণেতা ইংল্যান্ডে বক্তৃতা করে গেছেন এবং সমাদরও পেয়েছেন। হিন্দু ধর্মের উদার দর্শনের কথা কেউ সেখানে বলবে না। আমেরিকাতে গিয়ে শ্রীমতী হেনরিয়েটা মুলারের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি বলে রেখেছিলেন লন্ডনে তাঁর গৃহের দ্বার স্বামীজির জন্য সর্বদা উন্মুক্ত। আর শ্রীযুক্ত ইটি স্টার্ডি একসময় আলমোড়ায় তপস্যা করে এসেছেন। হিন্দু সন্ন্যাসীদের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ আছে। তিনিও বারবার স্বামীজিকে চিঠি লিখেছেন লন্ডনে আসবার জন্য। প্যারিসে শ্রীযুক্ত লেগেট স্বামীজিকে রেখেছিলেন এক বিশাল রাজকীয় হোটেলে। সারাদিন খানা পিনার অন্ত নেই। সেরকম হোটেলে থাকতে স্বামীজি মোটেই স্বস্তি বোধ করেননি। এরকম বিলাসবহুল অবস্থার মধ্যে দিন কাটালে যে তার আরো সমালোচনা হবে, সে সম্পর্কে তিনি সচেতন ছিলেন। শুধু আমেরিকান মিশনারিরাই যে তাঁর বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে তাই নয়, ভারতেও তাঁর সম্পর্কে নানা রকম কটূক্তি শুরু হয়ে গেছে। লোকে বলে, তিনি যার তার সঙ্গে বসে হিন্দু সন্ন্যাসীর পক্ষে নিষিদ্ধ আহার্য গ্রহণ করেন। মহিলাদের দ্বারা সব সময় পরিবৃত হয়ে থাকেন, অর্থোপার্জনের জন্য লালায়িত। এই সব অভিযোগও শোনা যাচ্ছে তার নামে। এমনকি কলকাতাতেও তাঁর কোনো কোনো গুরু ভাই এবং আরো অনেকের মনে প্রশ্ন জেগেছে, স্বামীজি বছরের পর বছর আমেরিকাতে পড়ে আছেন কেন? তিনি ভারতের প্রতিনিধি। ভারতে ফিরে এসে দরিদ্র অসহায় মানুষদের জাগাবার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। 3 বছর কেটে গেল, এখনো তার দেশে ফেরার কোনো লক্ষণ নেই। আমেরিকায় ছোটাছুটি করে প্রতিদিন বক্তৃতা দিতে দিতে ক্লান্ত অবস্থায় স্বামীজি এই ধরনের অভিযোগ শুনলে তেলে বেগুনে জ্বলে উঠতেন। আমি খাবারের বাজবিজাট করি না, তা ঠিক। কেনই বা করতে যাব? কে মাথার দিব্যি দিয়েছে? জসমিন দেশে যদাচার, এ কথা লোকে জানে না। এদিকে আমেরিকায় কেউ যদি জিজ্ঞেস করে, স্বামীজি আপনি স্বদেশে ফিরে যাচ্ছেন না কেন, তিনি মুখের ওপর বলে দেন, আমি কি শুধু ভারতের? আমি কি সারা পৃথিবীর নই? মানুষ নামে প্রাণীটি কি নিছক কোনো দেশের গণ্ডিতে আবদ্ধ? এই জগতের কাছ থেকে আমি দেহ পেয়েছি,
দেশের কাছ থেকে ভাব পেয়েছি। আর মনুষ্য জাতি, যাদের মধ্যে আমি নিজেকে একজন বলতে পারি, এই তিনের জন্যই আমি কিছু করে যেতে চাই। প্যারিসে থাকার সময় ওই সব অভিযোগ সমালোচনার কথা মনে রেখেই ক্রুদ্ধ হয়ে তিনি আলাসিঙ্গাকে একটি চিঠিতে লিখলেন, তোমরা যে মিশনারিদের বাজে কথাগুলোর ওপর এতটা গুরুত্ব আরোপ করো, তাতে আমি আশ্চর্য হচ্ছি। অবশ্য আমি সবই খাই। যদি কলকাতার লোকেরা চায় যে আমি হিন্দু খাদ্য ছাড়া আর কিছু না খাই, তবে তাদের বলো তারা যেন আমায় একজন রাঁধুনি ও তাকে রাখবার উপযুক্ত খরচ পাঠিয়ে দেয়। এক কানাকড়ি সাহায্য করার মুরুদ নেই, এদিকে গায়ে পড়ে উপদেশ ছাড়া। এতে আমার হাসিই পায়। অপরদিকে যদি মিশনারিরা বলে আমি সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগের মতো প্রধান 2 ব্রত ভঙ্গ করেছি, তবে তাদের বলবো যে তারা মস্ত মিথ্যেবাদী। মিশনারি হিউমকে পরিষ্কার রূপে লিখে জিজ্ঞেস করবে তিনি আমার কি কি অসদাচরণ দেখেছিলেন, তিনি স্বচক্ষে তা দেখেছিলেন কি। এইরূপ প্রশ্ন করলেই এর সমাধান হয়ে যাবে আর তাদের দুষ্টামি ধরা পড়বে। আমার সম্বন্ধে এইটুকু জেনে রেখো, কারো কথায় আমি চলব না। আমার জীবনের ব্রত কি তা আমি জানি। আমি যেমন ভারতের, তেমনি সমগ্র জগতের। আমি এখানে কঠোর পরিশ্রম করেছি, আর যা কিছু টাকা পেয়েছি সব কলকাতা ও মাদ্রাজে পাঠিয়েছি। এখন এত করবার পর তাদের আহাম্মকের মতো হুকুমে আমাকে চলতে হবে? আমি হিন্দুদের কি ধারধারি? বাঙালিরা রামকৃষ্ণ পরমহংসের কাজে সাহায্যের জন্য কটা টাকা তুলতে পারে না, এদিকে ক্রমাগত বাজে বকছে। তোমরা কি বলতে চাও? তোমরা যাদের শিক্ষিত হিন্দু বলে থাকো, সেই জাতিভেদ চক্রে নিষ্পিষ্ট, কুসংস্কারাচ্ছন্ন, দয়ালের শূন্য, কপট, নাস্তিক কাপুরুষদের মধ্যে একজন হয়ে জীবন ধারণ করবার ও মরবার জন্য আমি জন্মেছি। আমি কাপুরুষদের সঙ্গে আর রাজনৈতিক আহাম্মকির সঙ্গে কোনো সংস্রব রাখতে চাই না। আমি কোনো প্রকার রাজনীতিতে বিশ্বাসী নই। বিবাহ উৎসব শেষ হতেই স্বামীজি প্যারিস ছেড়ে চলে এসেছিলেন লন্ডনে। সেবারে বেশি দিন থাকেননি, কিন্তু ইংরেজ জাতি সম্পর্কে তাঁর মনোভাবের বেশ পরিবর্তন ঘটেছিল। তিনি সিপাহী বিপ্লবের 2 দশক পরে কলকাতায় কলেজের ছাত্র ছিলেন। সদ্য জাগ্রত স্বদেশী চেতনার আঁচ তাঁর গায়ে লেগেছিল। নিজে সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছেন ইংরেজের শাসনে দেশের চরম দুর্দশা। কোটি কোটি মানুষ শোষিত, নিষ্পেষিত, অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত। শাসক শ্রেণীর ঔদ্ধত্যের অনেক পরিচয় তিনি পেয়েছেন। সুতরাং এদের সম্পর্কে তাঁর বিরূপ মনোভাব থাকাই স্বাভাবিক। ইংল্যান্ডে এসে তিনি ইংরেজ জাতির অন্য একটি রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। আমেরিকার তুলনায় ইংল্যান্ডে বর্ণবিদ্বেষ অনেক কম। এখানে একা একা রাস্তায় ঘুরলেও ফেউয়ের মতন একপাল ছেলেমেয়ে ছুটে এসে ব্ল্যাকি ব্ল্যাকি বলে তাড়া করে না। আমেরিকায় ছোট কিংবা মাঝারি হোটেলে কালো চামড়ার লোকেদের ঢুকতে দেওয়া হয় না, এমনকি নাপিত চুল কাটতে প্রত্যাখ্যান করে। ইংল্যান্ডে সেসব সমস্যা নেই। স্বামীজির বক্তৃতা সভায় যেসব নারী পুরুষ আসে তারা ধৈর্যশীল শ্রোতা। যে কোনো বিষয়ই তারা গভীরভাবে অনুধাবনের চেষ্টা করে। সেই তুলনায় আমেরিকানরা ছটফটে। অধিকাংশ আমেরিকানই কুপমণ্ডুক। ইংরেজরা পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে চায়। এইসব দেখে স্বামীজির মনে হয় ভারত শাসনের জন্য যেসব ইংরেজদের পাঠানো হয় তারা বেশিরভাগই ছেঁচড়া ধরনের। তারা ইংরেজ জাতির কুলাঙ্গার। সেবার বেশি দিন থাকতে পারেননি স্বামীজি। এবার এসেছেন অনেকটা প্রস্তুতি নিয়ে। দেশে ফেরার আগে আমেরিকাতে এবং ইংল্যান্ডে কয়েকটা বেদান্তের কেন্দ্র প্রতিষ্ঠিত করে যেতে চাই। আমার অনুপস্থিতিতে এদেশীয় শিষ্যরাই সেসব কেন্দ্র চালাবে। দেশ থেকেও কয়েকজন গুরু ভাইকে আনিয়ে নিতে হবে। শরৎ এর মধ্যেই চলে এসেছে। তাছাড়াও কালী বেদান্তি বা শশীকে আমেরিকায় পাঠাতে পারলে ভালো হয়। খানিকটা ইংরেজি ও সংস্কৃত জ্ঞান আছে এমন লোক দরকার। তা ওদের আছে। ওরা শাস্ত্র পাঠ করে শোনাতে পারবে। আমেরিকায় শেষ দিকে খুবই ভালো কাজ হয়েছে। প্রতিকূল মনোভাবাপন্ন লোকের সংখ্যা কমে গেছে তো বটেই, তবে এমন কয়েকজনকে পাওয়া গেছে যারা সমস্ত মন প্রাণ দিয়ে বেদান্তের মানব ধর্ম প্রচারের কাজ করতে চায়। স্বামীজির সবচেয়ে সুন্দর সময় কেটেছে সহস্রদ্বীপে। আমেরিকা ও কানাডার মধ্যবর্তী সীমান্তে
সেন্ট লরেন্স নদীর বক্ষে অসংখ্য দ্বীপ আছে। লোকে বলে 1000 আইল্যান্ডস। সেখানকার একটি দ্বীপে স্বামীজির এক ছাত্রী শ্রীমতী ডাচারের একটি দোতলা বাড়ি আছে। দ্বীপটি নির্জন, চতুর্দিকে নিবিড় অরণ্য। এক পাশের পাহাড় যেখানে ঢালু হয়ে নেমে এসেছে তার গায়েই সেই বাড়িটি, ঠিক যেন তপবনের মধ্যে একটি আধুনিক কুটির। সেই দ্বীপ ভবনে স্বামীজি প্রায় 1.5 মাস ছিলেন, সঙ্গে জনাদশেক ভক্ত শিষ্য। একদল চলে যায়, আবার একদল আসে। সকাল থেকে চলে উপাসনা, শাস্ত্রপাঠ, বনের মধ্যে ভ্রমণ, হাস্য পরিহাস, সবাই মিলে একসঙ্গে আহার ইত্যাদি। স্বামীজি এক একদিন অন্যদের নিজের হাতে রেঁধেও খাইয়েছেন। আমেরিকার বিভিন্ন শহর ঘুরে ঘুরে বক্তৃতা দেবার বদলে এই পরম রমণীয় দ্বীপ উদ্যানে ভক্তদের সঙ্গে 1.5 মাস সময় কাটিয়ে স্বামীজি খুব শান্তি পেয়েছিলেন। তার এখানকার বক্তৃতা ও উপদেশও অতি উচ্চ স্তরের। কারুর কারুর মনে হতো এ যেন দেববাণী। এই সহস্রদ্বীপে থাকার সময়ই স্বামীজি তাঁর ভক্তদের দীক্ষা দিতে শুরু করেন। ল্যান্ডসবার্গ ও মেরি লুই হলেন কৃপানন্দ ও অভয়ানন্দ। আমেরিকান নারী পুরুষেরা নিজেদের নাম বর্জন করে ভারতীয় নাম গ্রহণ করতে লাগল। এ যেন এক অভূতপূর্ব ঘটনা। দক্ষিণেশ্বরের কালীবাড়ির পূজারী ব্রাহ্মণ সেই রামকৃষ্ণ, যাকে তাঁর মৃত্যুকাল পর্যন্ত নিজের দেশেরই মুষ্টিমেয় লোক চিনত, সেই রামকৃষ্ণ হলেন এই সব আমেরিকানদের গুরু। স্বামী বিবেকানন্দের হাত ধরে বিদেশের মাটিতে প্রচার পাচ্ছে ভারতের ধর্মচেতনা। দক্ষিণেশ্বরের এক প্রায় অচেনা সাধুই হয়ে উঠছে তাদের ধর্মগুরু। দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে রামকৃষ্ণ পরমহংসের নাম, আর বাড়ছে স্বামীজির জনপ্রিয়তা। তাঁর টানেই নিজের দেশ, নিজের পরিচয় সব বিসর্জন দিয়ে এরপর কলকাতায় চলে আসবেন এক নারী। এখন তাঁরই প্রতীক্ষা। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন দ্বাদশ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। বিবেকানন্দ প্রসূন দাস, ছোনে সৌরভ চক্রবর্তী, অর্ধেন্দু শেখর কার্তিক ঘোষ, গঙ্গা শ্রাবণী মুখার্জি, নয়নমণি দেবশ্রী মুখার্জি, মহেন্দ্র শুভায়ন রায়, শারদানন্দ কুশল ভট্টাচার্যী, মিস মুলার শ্রী সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।